সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো মনীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায়। অ্যাডভেঞ্চার বর্ষায় মনীন্দ্র গুপ্ত। গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি। খবর পেয়ে ছোটো পিসিমা আর সেজ পিসিমার 4 ছেলে মেয়ে তাদের দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির। তাহলে গ্রীষ্মের ছুটিতে বক্তা বাড়ি এসেছে। খবর পেয়ে ছোটো পিসিমা আর সেজ পিসিমার 4 ছেলে মেয়েও তাদের দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির হয়েছে। দূর বাড়ি, তার মানে ছোটো পিসিমার ছেলেমেয়েরা আর সেজ পিসিমার ছেলেমেয়েরা চলে এসেছে। আমরা সবাই 2-1 বছরের ছোট বড়। বক্তা আর এই ছোটো পিসিমা আর সেজ পিসিমার ছেলেমেয়েরা সব 2-1 বছরের ছোট বড়। সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টমবয়। সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়। মারামারি বাঁধলে জঙ্গলে লড়ে। তার নাকে নোলক, কিন্তু মাথাটি ন্যাড়া। তাহলে সেজ পিসিমার একটি মেয়ে আছে, সে পাক্কা টমবয় মানে খুব দুষ্টু প্রকৃতির মেয়ে আর কি। সে কী করে, ছেলেদের মতো ওই গাছ কোমর বেঁধে গাছে উঠে পড়ে। আবার মারামারি হলে দঙ্গলে লড়ে, মানে দঙ্গলে লড়াই করতে পারে ছেলেদের মতো। তার নাকে একটা নোলক আছে, কিন্তু মাথাটি ন্যাড়া। এক বাড়ির মজা যথেষ্ট না, সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোটো পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। তাহলে এক বাড়ির মজা যথেষ্ট তাদের কাছে নয়। তারা কি করবে, প্রথমে ছোটো পিসিমার বাড়ি যাবে, সেখানে আনন্দ করে সেজ পিসিমার বাড়ি যাবে। সকালবেলা ফ্যানসা ভাত খেয়ে আমরা 4 ভাই 1 বোন বেরোলাম। ফ্যানসা ভাত মানে ফ্যানসামের যে ভাত, তাকে বলা হয় ফ্যানসা ভাত। সেই ফ্যানসা ভাত খেয়ে কী করলো, তারা 4 ভাই 1 বোন বেরোলো। আমাদের মধ্যেকার আনন্দ দিগন্ত পর্যন্ত বাতাসের সঙ্গে হু হু করে ছুটে চলেছে। তাদের যে একটা আনন্দ, সে আনন্দ কি বাতাসের মতোই ছুটছে। শূন্যে রামধনুর মতো আমাদের ফুর্তি ঠিকরোচ্ছে। আর শূন্যে কী হচ্ছে, রামধনু যেমন থাকে শূন্যে, সেরকম রামধনু মতো শূন্যে ফুর্তি ঠিকরে বেরোচ্ছে। ফুর্তি মানে আনন্দ ঠিকরে বেরোচ্ছে। আমাদের প্রত্যেকের শরীর লঘু, পাখির মতো শীষ দিতে পারি, চাইলে উঠতেও বোধহয় পারি। তাহলে তাদের শরীরগুলো কেমন না, লঘু প্রকৃতির, মানে খুব রোগাপ্যাটকা আর কি। হ্যাঁ, পাখির মতো তারা শীষ দেয়, আর চাইলে কী করতে পারে না, পাখির মতো উঠতেও পারে। যাই হোক, আমরা যত রকম সম্ভব মজা করতে করতে পথ চলতে লাগলাম। মাটির উঁচু পথের দুপাশে নানা উচ্চতার পাটক্ষেত। গ্রীষ্মের রোদ কড়া হতে পারছে না, পাটক্ষেতের নীল হাওয়া এসে তা পুড়িয়ে নিয়ে যাচ্ছে। পড়ন্তবেলায় আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোড় ছাড়ালাম। সন্ধ্যার আগেই পৌঁছালাম ছোটো পিসিমার বাড়ি। তাহলে যত মজা করা যায় করতে করতে তারা পথ দিয়ে এগোতে লাগলো। পথের দুপাশে ছিল বিভিন্ন উচ্চতার পাটক্ষেত। সেই পাটক্ষেতে লেখক বলছে সেই পাটক্ষেতে নীল হাওয়া এসে গ্রীষ্মের কড়া রোদটাকে কড়া হতে দিচ্ছে না। তারা পড়ন্তবেলায়, মানে যখন বেলা পড়ে এসেছে, তখন কি করলো তারা না, অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোড় ছাড়ালাম মানে বাটাজোড় তারা ছাড়িয়ে গেল। ছাড়িয়ে গিয়ে কোথায় গেল, ঠিক সন্ধ্যের আগেই তারা পৌঁছে গেল ছোটো পিসিমার বাড়ি। ছোটো পিসিমা বিধবা হয়, তখন একা একা ভিটে আগলান, ছেলেদের আগলান, কিন্তু তাঁর প্রাণশক্তি প্রচুর। দিনে খলবল করে কাজ করেন, রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন। চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তাঁর সঙ্গে এঁটে উঠতে পারে না। ছোটো পিসিমা বিধবা হয়ে গেলে কী হবে, মনের দিক থেকে অত্যন্ত শক্তিশালী। একা একাই তিনি ভিটা আগলে থাকেন। শুধু ভিটা আগলান না, ছেলেদেরও আগলান, মানে ছেলেদেরও আগলে রাখেন। তার প্রাণশক্তি এতটাই বেশি যে তিনি দিনে প্রচুর কাজ করেন, খলবল করে কাজ করেন, মানে প্রচুর কাজ করেন। আর রাত্রে লণ্ঠন জ্বালিয়ে কী করেন, পাহারা দেন। চোর ডাকাত যাতে, প্রতিবেশীরা যাতে কেউ তার সঙ্গে এঁটে উঠতে না পারে। ছোটো পিসিমার কাছে 2 দিন নানা রকম খেয়ে 3 দিনের দিন আমাদের দলটা চলল সেজ পিসিমার বাড়ির দিকে। তাঁদের গ্রামের নাম চন্দ্রহার। তাহলে ছোটো পিসিমার কাছে তারা 2 দিন থাকলো। 4 ভাই আর 1 বোন 2 দিন থাকলো। থেকে কি করলো, 3 দিনের দিন তারা পাড়ি দিল সেজ পিসিমার বাড়ি। সেই সেজ পিসিমার বাড়ি কোথায় না, চন্দ্রহার নামক গ্রামে। বেশ হৈ হৈ করে পথ চলছিলাম।
অপরাহ্নে হঠাৎ মেঘ উঠল যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা। তাহলে বেশ হই হই করি তারা পথ হাঁটছিল, কিন্তু অপরাহ্নবেলায়, অপরাহ্ন মানে বিকেলবেলায় কী হলো, নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসার মতো মেঘ উঠে গেল। কি সুন্দর বর্ণনা দেখো, যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা। সেই পাখির বাসার মতো মেঘ। বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোঁট পাকাতে লাগলো, তারপর পুটপাট করে বৃষ্টি নামলো। তাহলে বাতাস এসে আর বিদ্যুৎ এসে সেই একে মেঘের সঙ্গে ঘোঁট পাকালো, পাকিয়ে কী করলো, পুটপুট করে বৃষ্টি নামলো। আমাদের পাঁচজনের তাপ্পি মারা একটা মাত্র ছাতা, সেটাও হাওয়ার দমকে উল্টে গেল। বৃষ্টি ঝেঁপে এলে পথের পাশে গাছতলায় দাঁড়াই, কমে গেলে আবার হাঁটি। এইভাবে থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে, ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে। দূরে দেখা যায় পাটক্ষেতের ওপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে, জলের ছায়া কতদূর পর্যন্ত আমাদের ঘিরে আছে। তাহলে তাদের সঙ্গী ছিল একটা, পাঁচজনের একটা মাত্র ছাতা, তাও তাপ্পি মারা। সেই ছাতাটাও কি হলো, হাওয়ায় উল্টে গেল। বৃষ্টি কখনো থামে, তারা গাছতলায় দাঁড়িয়ে পড়ে, দাঁড়ালে বৃষ্টি থেমে যায়, আবার চলে। এইভাবে কিছুটা হাঁটে, আবার থেমে যেতে হয়। এইভাবে চলতে চলতে তারা কী হলো, বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে গিয়ে বেপরোয়াভাবে বৃষ্টির মধ্যে তারা হাঁটতে হাঁটতে আগাতে লাগলো। আগাতে আগাতে তারা দেখলো যে বৃষ্টি যেন পাটক্ষেতের ওপর ঘুরপাক খাচ্ছে আর তাদেরকে যেন ঘিরে আছে। সন্ধ্যের মুখে পিসিমাদের বাড়ির কাছাকাছি এসে দেখি মাঠের জল একটা টুবু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে। আর সেই গোড়ালি ডোবা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধ হাত লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে। আমরা কালক্ষেপ না করে 1.5-2 কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম। তাহলে সন্ধ্যের মুখে তারা কী হলো, সেজ পিসিমার বাড়ির কাছাকাছি চলে এলো এবং এসে দেখলো মাঠের সঙ্গে একটা ভরা পুকুরের জল একাকার হয়ে গেছে। মানে মাটিরও যা জল, পুকুরের তার জল একাকার হয়ে গেছে। এবং একাকার হয়ে যাওয়ার ফলে কী হয়েছে, পুকুর থেকে মাছ, বিশেষত কই মাছ সার দিয়ে মাঠের দিকে যাচ্ছে। তারা কি করলো, সেই উল্টানো ছাতা দিয়ে কতগুলো মাছ ধরলো, 1.5-2 মাছ তারা ধরে ফেললো। সেজ পিসিমার বাড়ি 2 দিন কাটলো, 3 দিন কাটলো, কিন্তু সেই নাগাড়ে বৃষ্টি আর থামে না। এই জলের মধ্যে পিসি ছাড়বে না। এদিকে আমার মন ছটপট করছে নিজের বাড়ির জন্য। এক পিস্তুত ভাই একটা তুক বলল, 100টা পুর কাগজে লিখে পোড়ালে নাকি বৃষ্টি থেমে যায়। আমি কাশীপুর, চাঁদপুর, ফতেপুর, বদরপুর, শিবপুর, অনুরাধাপুর, পৃথিবীর যত পুর আছে লিখে পোড়ালাম। আলে সেজ পিসিমার বাড়ি 2 দিন কাটলো, 3 দিন কাটলো, বৃষ্টি আর থামে না। আর সেজ পিসিমা বৃষ্টিতে ছেড়েও দিতে চান না, কিন্তু বক্তা বলছেন তার মন ছটপট করছিল বাড়ির জন্য। এক পিস্তুত ভাইকে বললো, একটা তুক আছে। কি তুকটা? না, 100টা পুর কাগজে লিখে যদি সেটা পোড়ানো যায় তাহলে নাকি বৃষ্টি থেমে যাবে। বক্তা কী করলেন, কাশীপুর, চাঁদপুর, ফতেপুর, বদরপুর, শিবপুর, অনুরাধাপুর, পৃথিবীর যত পুর ছিল লিখলেন, লিখে কী করলেন, পোড়ালেন। কিন্তু কিছু হলো না, কিন্তু ফল কিছু হলো না, মানে বৃষ্টি থামলো না। আমি ছেঁকে থেকে আকাশ দেখি, অশেষ মেঘ, মন ব্যাকুল হয়ে উঠছে। শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর বৃষ্টি যেই একটু ধরেছে, আমি সবচেয়ে ছোট ভাইটাকে বলে লুকিয়ে বেরিয়ে পড়লাম। তাহলে বক্তা কী করছিলেন, ঘন ঘন আকাশ দেখছিলেন, কিন্তু মেঘ অশেষ, মানে প্রচুর মেঘ ছিল। বক্তার মনও ব্যাকুল হয়ে উঠছিল। শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর বৃষ্টি যেই একটু ধরলো, বক্তা কী করলো, সব থেকে ছোট ভাইকে বলে লুকিয়ে বেরিয়ে পড়ল। পথঘাট জলে ভেজা, বাতাসে জলকণা, এক্ষুনি আবার বৃষ্টি আসবে। আমি হনহন করে পা চালালাম। পথ একেবারে জনহীন, একটা গরু বাছুর পর্যন্ত নেই। দিগন্ত পর্যন্ত দুদিকে শুধু পাট ক্ষেত। তাহলে বক্তা যখন বেরোলেন, পথঘাট জলে ভেজা, বাতাসে জলকণা, মনে হয় এক্ষুনি আবার বৃষ্টি আসবে। বক্তা হনহন করে পথ চলতে লাগলেন। পথ একেবারে জনহীন, কেউ নেই, একটা গরু বাছুর পর্যন্ত নেই। আর দিগন্ত পর্যন্ত দুদিকে শুধু পাট ক্ষেত। দিগন্ত পর্যন্ত শুধু পাট ক্ষেত আর পাট ক্ষেত।
মাইল দুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো। আমি না থেমে চলতে লাগলাম। এখনও অন্তত 10 ক্রোশ অচেনা পথ পাড়ি দিতে হবে। তাহলে বক্তা চলতে চলতেই বৃষ্টি এসে গেল। মাইল দুয়েক যেতে না যেতেই বৃষ্টি এসে গেল। বক্তা কিন্তু থামলেন না, চলতেই লাগলেন। হ্যাঁ, তাকে কত পথ যেতে হবে না, 10 ক্রোশ অচেনা পথ যেতে হবে। মাঠের বৃষ্টি বড় বিশাল। অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ। বাতাসের বেগ জলের রেখাকে থুড়ে থুড়ে ধোঁয়া করে দিচ্ছে। পিঠের উপর বৃষ্টি আমাকে তার পেরেক গাঁথা থাবড়া হাতে চড়ের পর চড় মারছে। তাহলে মাঠের মধ্যে, ফাঁকা মাঠের মধ্যে বৃষ্টি নাকি বিশাল বড় মনে হয়, কেননা অনাবৃত পৃথিবী। অনাবৃত মানে কোনো ঢাকা নেই। হ্যাঁ, তার উপর নিরাশ্রয় এই বালককে পেয়ে কী হলো, তার বল দুর্ধর্ষ হয়ে গেল, মানে মারাত্মক তার শক্তি হয়ে গেল। সেই বৃষ্টি কী করলো, পড়তে লাগলো, এবং পড়ে কী হলো, তার পিঠের উপর বৃষ্টি পড়তে লাগলো। যেন পেরেক দিয়ে গাঁথলে যেমন কষ্ট হয়, সেরকম কষ্ট তার হতে লাগলো। কিন্তু ভালোই হলো, ঝড়ের ধাক্কা আমাকে 3 গুণ বেগে ঠেলে নিয়ে যেতে লাগলো সামনে। শরীরটাকে শুধু খাড়া রাখতে পারলেই হলো, পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। কিন্তু ঝড়ের দাপট এতটাই ছিল, বক্তা বলছেন ঝড়ের দাপট এতটাই ছিল, তার কিন্তু ভালো হলো। সে কি করলো, সেই ঝড়ের দাপটটাকে সঙ্গী করে সে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। বক্তা বলছেন যদি শরীরটাকে খাড়া রাখা যায়, তাহলে পা সেই ঝড়ের দাপটে আপনিই চলতে থাকে। তাহলে তার শরীর চলতে লাগলো। কি হলো, তাড়াতাড়ি সামনের দিকে আগাতে লাগলো। কিন্তু সমস্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টি নেমেছে নাকি? বাতাসের গর্জনের সঙ্গে চারিদিকে বাজ ডাকছে, কড় কড় কড়। আমি ছাড়া এই বাংলাদেশের মাঠে কেউ নেই। তাহলে বক্তা বলছেন সমস্ত বাংলাদেশ জুড়েই কি বৃষ্টি হচ্ছিল? হ্যাঁ, আর বাজ পড়ছিল। সেই বাজের আওয়াজ কেমন না, কড় কড় কড়। আর বক্তা কি বলছেন, আমি ছাড়া এই বাংলাদেশে বুঝি আর মাঠের মধ্যে কেউ নেই। তাহলে বাংলাদেশের মাঠে আর বুঝি বক্তা ছাড়া কেউ নেই। অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ার দমকে আমার শরীরে এবার ঠান্ডা কাঁপুনি ধরল। আমি প্রায় দৌড়তে লাগলাম। তাহলে অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ার দাপটে কী হলো, বক্তার ঠান্ডা লাগতে লাগলো। তখন বক্তা কী করলেন, দৌড়তে লাগলেন। এমন সময় দেখি সামনে চাঁদশির লোহার পুল। তাহলে এমন সময় তিনি দেখলেন যে সামনেই চাঁদশির লোহার পুল, মানে বাড়ির কাছাকাছি এসে গেছেন। আষাঢ়ান্ত বেলার তখনও খানিকটা বাকি আছে, বৃষ্টিও একটু ধরে এলো। তাহলে আষাঢ়ান্ত বেলা হচ্ছে সবথেকে বড় বেলা। সেই বেলা তখনও ছিল, অর্থাৎ সূর্যাস্ত যায়নি। বৃষ্টিও একটু ধরে এলো, মানে বৃষ্টিও একটু কমলো। বৃষ্টি থেমে যাওয়া হাওয়ায় আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু হাওয়া ছিল প্রবল। সেই প্রবল হাওয়ায় বক্তা ভিজে গিয়েছিল। সেই প্রবল হাওয়াতে তার আরও শীত লাগছিল। বাড়িতে যখন পৌঁছালাম তখন মেঘলোকে রক্তহীন শেষ সূর্যাস্ত লেখা। বক্তা বলছেন যে যখন বাড়ি পৌঁছলেন তখন কি না, মেঘলোকে রক্তহীন শেষ সূর্যাস্ত লেখা, যেন সূর্যের কোনো রক্ত নেই, সেই রক্তহীন সূর্য যেন ডুবছে। বড় মা ছোট মা আমাকে ওই ঝড়জলের মধ্যে দেখে অবাক। তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরু কাঁথার মধ্যে সেঁধিয়ে গেলাম শরীর গরম করতে। তাহলে তার বড় মা, বক্তার বড় মা ছোটো মা ওই ঝড়জলের মধ্যে, তাকে তো দেখে অবাক। তাড়াতাড়ি মাথা মুছে শুকনো কাপড় পরে বক্তা কী করলেন, পুরু কাঁথার মধ্যে সেঁধিয়ে গেলেন শরীরটাকে গরম করার জন্য। এই ছিল তোমাদের পাঠ্যের অ্যাডভেঞ্চার বর্ষায়। মানে বর্ষায় যে অ্যাডভেঞ্চার, বর্ষায় যে তারা গিয়েছিলেন এবং ফিরেছিলেন, সেই যে অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারের কথা বক্তা আমাদের শোনালেন। এই অ্যাডভেঞ্চার বর্ষার লেখককে না, মনীন্দ্র গুপ্ত। অ্যাডভেঞ্চার বর্ষায় লেখক মনীন্দ্র গুপ্ত। তোমাদের বুঝিয়ে দিলাম। কারো যদি কোনো অসুবিধা থাকে আমায় মেসেজ দিও। তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। সকলে খুব ভালো